রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাপ কি বেটি। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। বৈশাখ মাস। আপার সার্কুলার রোডের একটি বাড়িতে মিস্টার জি লাহিড়ী, বার অ্যাট ল, পুরা নাম গিরীন্দ্রনাথ লাহিড়ী, সন্ধ্যার পর পায়জামা স্যুট পরিধান করিয়া দ্বিতলের খোলা বারান্দায় ইজি চেয়ারে বসিয়া আছেন। একটা খবরের কাগজ পড়িতে পড়িতে 2-1 পেগ উইস্কি পান করিয়া ডিনারের জন্য প্রস্তুত হইতেছে। তাহার বেয়ারা একটি কলাই করা ট্রের উপর একখানা চিঠি আনিয়া টেবিলের উপর তাহার সামনে রাখিয়া প্রস্থান করিল। চিঠিখানি পড়িয়া লাহিড়ী সাহেব ডাকিলেন, সরজু, ও সরজু, শোনো। তাহার পত্নী মিসেস লাহিড়ী এই আহ্বানে বাহির হইয়া আসিয়া বলিলেন, কেন? সুরেশের মহুরী কি চিঠি লিখেছে দেখো। বলিয়া লাহিড়ী সাহেব পত্রখানি পত্নীর হস্তে দিলেন। সরজু পত্রখানি পড়িয়া বলিলেন, তাই তো, সুরেশবাবুর এমন অবস্থা। পরশু তো তুমি তাকে দেখে এসে বললে অনেকটা ভালো। তা তুমি কি এখনই বেরোতে চাও? ডিনার খেয়ে গেলে হতো না? তৈরি প্রায়। সেখানে গিয়ে কি অবস্থা দেখবে, ফিরতে কত রাত হবে বলা তো যায় না। লাহিড়ী সাহেব বলিলেন, না, দেরি করে দরকার নেই। দেখছো না লিখেছে, এখন তখন অবস্থা। আমি এখনই যাই, ফিরে এসেই ডিনার খাবো। তোমরা বরং খাওয়া দাওয়া সেরে আমার খাবার ঢাকা দিয়ে রেখে দিও। এই বেয়ারা একটু ট্যাক্সি বুলাও জলদি, বহুত খুব। বলিয়া বেয়ারা ট্যাক্সি আনিতে গেল। মিসেস লাহিড়ী নিকটস্থ একখানা চেয়ারে বসিয়া বলিলেন, আহা, সুষমা ছড়ির অদৃষ্টটা দেখো একবার। বিয়ের পর 2 বছর যেতে না যেতেই স্বামী গেল। মা তো আগেই গিয়েছিল, বাপও চলল। কি যে দশা হবে মেয়েটার কে জানে। আত্মীয় স্বজন কে কে আছে? বাগবাজারে সুষমার মামারা আছে। সুরেশ তার শ্বশুর বাড়িতে থেকেই কলেজে পড়তো কিনা। তারপর আমি গেলাম ব্যারিস্টারি পড়তে। সুরেশ ল কলেজ জয়েন করলে। ওর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি তো আগে থেকেই ছিল না। দেওর ভাসুর টাসুর আছে বোধ হয়, কিন্তু সে কি এখানে? মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর গ্রামে। তাদের সংসারে গিয়ে পড়লে বউকে তারা ফেলতে পারবে না বটে, কিন্তু সুষমা লেখাপড়া গান বাজনা জানা নব্যতন্ত্রের মেয়ে। সেখানে বাস করা কি ওর পোষাবে? বিশেষত তারা গরিব গৃহস্থ। ও সেখানে গিয়ে তাদের ঘরও নিকাতে পারবে না, ধানও সিদ্ধ করতে পারবে না। মিসেস লাহিড়ী বললেন, দেখো, এইগুলো কিন্তু বাপ মায়েদের ভারী অন্যায়। মেয়েকে যদি কলেজে পড়িয়ে মেয়েমি করে তুললি, তাহলে সেই রকম ঘর বরে তাকে দে। গরিবের ঘরে দিস কেন? গরিবের ঘরে কি লোকে সাদে মেয়ে দেয়? টাকার জোর না থাকলে কাজেই দিতে হয়। ওকালতি ব্যবসাতে কোনোদিন তেমন সুবিধে তো করতে পারেনি, তবে বাঙালি স্টাইলে থাকে, খরচপত্র কম, এই যা সুবিধে। নইলে অবস্থা তো সুরেশের আমারই মতো। তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘটে বই তো নয়। এই সময় ভৃত্য আসিয়া জানাইল ট্যাক্সি আসিয়াছে। লাহিড়ী সাহেব বেশ পরিবর্তন না করিয়াই সেই পায়জামা স্যুটের উপরে একটা ড্রেসিং গাউন চড়াইয়া বাহির হইয়া পড়িলেন। ট্যাক্সির নিকট গিয়া দেখিলেন পত্রবাহক ভৃত্য সেইখানে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া বলিলেন, তুই এখনো রয়েছিস? আচ্ছা, গাড়িতে ও ড্রাইভারের পাশে বস। বলিয়া নিজেও আরোহণ করিয়া আদেশ দিলেন বউবাজার। ট্যাক্সি ছুটিল। এই সময় লাহিড়ী সাহেবের ঘর গৃহস্থালির কথা কিঞ্চিত বলিয়া রাখি। আজ প্রায় 20 বৎসর তিনি ব্যারিস্টারি করিতেছেন। তাহার নিজ মুখেই প্রকাশ, তেমন সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। মাঝে মাঝে রিসিভারি কর্ম পান, ব্রিফও মাঝে মাঝে 2-4টা যে না পান এমন নহে, কিন্তু পুরা দস্তুর সাহেবিয়ানার খরচ তাহাতে পুষায় না। বাড়িখানি তাহার নিজের নয়, ভাড়ার। মোটর কিনিতে পারেন নাই। ট্যাক্সিতে আদালতে যান। গৃহে তাহার স্ত্রী মাত্র, কোনো সন্তানাদি জীবিত নাই। একটা বাসন মাজা জল তোলা চাকর এবং একটা বেয়ারা আছে। ঝিকে ঘাগরা পরাইয়া তাহাকে আয়া বানাইয়াছেন। বাবুর্চি আছে, কিন্তু রাধে সে দিনের বেলায় ভাত ডাল
ছেঁচকি কারি, মাছের ঝোল, বাঙালির খাদ্য সবই রাঁধে, তবে সেসব ব্যঞ্জনেই পেঁয়াজ দেয়, মাছের ঝোলে পর্যন্ত। রাত্রে লুচি ভাজে, বেগুন ভাজে, কোনো দিন বা মাছের, কোনো দিন বা পাঁঠার কালিয়া রাঁধে, ফাউল কারিও মাঝে মাঝে রাঁধে। সে সকল রান্না ডিশের ভিতরে করিয়াই টেবিলে আসে, ছুরি কাটা চামচের সাহায্যেই ভক্ষিত হয়। মৃত্যু পথযাত্রী বাল্যবন্ধু সুরেশবাবু মাঝে মাঝে নিমন্ত্রিত হইয়া খাইয়া যাইতেন। সুরেশবাবু সংস্কার বর্জিত আধুনিক হিন্দু, তবে তিনি বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ হইয়া রাঢ়ী শ্রেণীর কন্যাকে বিবাহ করিয়াছেন, অবশ্য হিন্দু মতে। আজকাল তো অনেকেই বলিতেছেন ইহাতে জাতি যায় না এবং না যাওয়াই তো উচিত। বউবাজারে বন্ধু গৃহে পৌঁছাইয়া লাহিড়ী সাহেব দেখিলেন সুরেশবাবুর দেহ যেন শয্যার সঙ্গে মিশিয়া রহিয়াছে। কন্যা সুষমা পিতার পদতলে পাষাণ প্রতিমার মতো বসিয়া, শয্যা পার্শ্বে চেয়ারের উপর একজন ডাক্তার এবং দুইজন বন্ধু, ইহারাও হাইকোর্টের উকিল, লাহিড়ী সাহেবেরও পরিচিত। কি অদূরে মাদুর পাতিয়া বসিয়া সুরেশবাবুর মোহরী পৌরবয়স্ক হরনাথ চক্রবর্তী। ভৃত্য তাড়াতাড়ি লাহিড়ী সাহেবের জন্য একখানি চেয়ার আনিয়া দিল। লাহিড়ী নিম্নস্বরে একজন উকিল বন্ধুকে জিজ্ঞাসা করিলেন, ঘুমোচ্ছেন? হ্যাঁ, একটু আগেও জিজ্ঞাসা করছিলেন, লাহিড়ী এখনো এলো না? উইল করেছেন, আপনাকেই তার এক্সিকিউটর করেছেন, মুখে আপনাকে কিছু বলে যাবেন, সেই জন্য বড় ব্যস্ত হয়েছেন। ডাক্তার কি বলছেন? আজ রাত কাটার আশা কম। নিদ্রিত বন্ধুর মুখপানে কিয়ৎক্ষণ একদৃষ্টে তাকাইয়া থাকিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সজল নয়নে লাহিড়ী সাহেব উঠিলেন। ইঙ্গিতে সুষমাকে ডাকিয়া তাহাকে পার্শ্বের ঘরে লইয়া গেলেন। সোফার উপর নিজ পার্শ্বে সুষমাকে বসাইয়া স্নেহপূর্ণ স্বরে বলিলেন, মা, সব বুঝছ তো? সুষমা এবার ফোপাইয়া কাঁদিয়া উঠিল, বলিল, কি হবে জ্যাঠামশাই? লাহিড়ী সাহেব সুষমার পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, কেঁদো না মা, চুপ করো, ঈশ্বর যা করবেন তাই হবে। তোমার মামাদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, বড় মামার কাছে মোহরীবাবুকে পাঠিয়েছিলাম। কবে? আজ বেলা 2টোর পর। তার আগে তো বিশেষ কোনো ভয় আছে বলে জানতে পারিনি। মামারা কি বলেছেন? এখনো এলেন না, সন্ধ্যার পর আসবেন বলে দিয়েছেন। এই সময় উকিল বন্ধু আসিয়া বলিলেন, আসুন মিস্টার লাহিড়ী, সুরেশবাবু জেগেছেন। লাহিড়ী তাড়াতাড়ি রোগীর গৃহে ফিরিয়া গেলেন। চেয়ারে বসিয়া বন্ধুর একখানি হাত নিজ 2 হাতের মধ্যে ধরিয়া বলিলেন, কেমন আছো ভাই এখন? সুরেশবাবু কোনো উত্তর না করিয়া ফ্যাল ফ্যাল করিয়া লাহিড়ীর মুখের দিকে চাহিয়া রহিলেন। লাহিড়ী আবার বলিলেন, কোনো কষ্ট হচ্ছে কি? রোগী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কষ্ট? কই? হ্যাঁ গিরিন ভাই, আমি তো চললাম, একটা বিশেষ কথা, তাই তোমায় ডেকে পাঠিয়েছি। একজন উকিল বন্ধু দাঁড়াইয়া উঠিয়া অপর সকলকে বলিলেন, চলুন না, আমরা একটু ও ঘরে যাই। রোগী ধীরে ধীরে একটি শীর্ণ হস্ত তুলিয়া ক্ষীণ স্বরে বললেন, না না, কেউ যেও না, থাকো। উকিলবাবু আবার বলিলেন। রোগী তখন কন্যার মুখপানে চাইয়া বলিলেন, জল। সুষমা তাড়াতাড়ি জল আনিয়া ফিডিং কাপের সাহায্যে পিতাকে পান করাইয়া দিল। জল পান করিয়া রোগী ধীরে ধীরে বলিতে লাগিলেন, গিরিন ভাই, আমার সুশীকে আমি তোমার জিম্মায় দিয়ে যেতে চাই, ওর ভার তুমি নিতে পারবে ভাই? লাহিড়ী বলিলেন, নিশ্চয়ই, ও যেমন তোমার মেয়ে তেমনই আমারও মেয়ে। আমার তো কোনো সন্তানাদি নেই, আমি ওকে নিজের মেয়ের মতো করেই পালন করব, তার জন্যে তুমি কিছু ভেবো না ভাই। রোগী বলিলেন, তুমিই নাও, ও যেমন লেখাপড়া শিখছে তেমনই শিখতে থাকুক। ওর মার 15,000 টাকা ছিল, সেই টাকাটা ওর জন্যে রেখে যাচ্ছি, তাই থেকে ওর খরচপত্র চালিও। একটি ভালো পাত্র দেখে ওর আবার বিয়ে দিও ভাই। 16 বছর বয়সে বিধবা হয়েছে, পুরো 2 বছর স্বামীর ঘরও করতে পায়নি, ওর জীবনের কোনো স্বাদ আহ্লাদই তো মেটেনি, সেজন্যেই ওকে আমি তোমার হাতে দিয়ে যেতে চাই। ওর মামারা বড়লোক হলেও গোড়া হিন্দু, তারা ওর বিয়ে দেবে না। ওর ভাসুর দেওররা, তাদের তো কথাই নেই। তুমি আমার মেয়েটিকে নিয়ে যেও ভাই, নিয়ে গিয়ে যাতে ওর ভালো হয়, যাতে ও সুখে থাকে তাই করো, তাহলে পরলোকে আমি শান্তি পাবো।
কথাগুলি শেষ করিয়া সুরেশবাবু অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িলেন এবং হাঁপাইতে লাগিলেন। একটু সামলাইয়া উঠিয়া সুষমা কহিল, বাবা, একটু বেদনার রস খাবেন? ইঙ্গিতে সুরেশবাবু সম্মতি জানাইলেন। 2 চামচ বেদানার রস পান করিয়া আবার তিনি ঘুমাইয়া পড়িলেন। এই সময় সংবাদ আসিল, বাগবাজার হইতে সুষমার মামারা আসিয়াছেন। মোহরিবাবু ইহাদের আনিতে তাড়াতাড়ি নামিয়া গেলেন। সুষমার 2 মামা ও 3 মামি উপরে উঠিয়া আসিলেন। সিঁড়িতে উহাদের পদশব্দ পাইয়া ডাক্তারবাবু প্রভৃতিকে লইয়া লাহিড়ী সাহেব পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে সুষমার বড় মামা অবিনাশবাবু সেই কক্ষে আসিয়া বলিলেন, হ্যাঁ গিরিট, সুরেশের এরকম অসুখটা হয়েছিল, আগে আমাদের খবর দিতে নেই? লাহিড়ী বলিলেন, আগে কি আমরাই জানতে পেরেছিলাম? পরশুও তো আমি দেখে গেছি, তখনও কোনো ভয়ের কারণ উপস্থিত হয়নি। কিয়ৎক্ষণ কথাবার্তার পর কল্লপ্রাতেই আবার আসিবেন বলিয়া লাহিড়ী সাহেব বিদায় গ্রহণ করিলেন। অবিনাশবাবুরা সকলেই রাত্রে এখানে থাকিবেন। ভোর রাত্রে সুরেশবাবুর আত্মা দেহপিঞ্জর ভেদ করিয়া অনন্তের পথে উধাও হইল। লাহিড়ী সাহেব বেলা 8টার সময় আসিয়া দেখিলেন বল হরি হরি বল শব্দে শবধার সিঁড়ি বাহিয়া নামানো হইতেছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 2য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।